Hello my dear students, welcome to NSM e-learning platform. এই ভিডিওটি 6th সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের আমি কোর 14-এ 20th সেঞ্চুরি যে ফিলোসফি আছে সেখানে আলোচনা করছিলাম হুসার্লের ফেনোমেনোলজি নিয়ে। আজকে আমরা ইন্টেনশনালিটির পার্টে আরও কিছুটা আলোচনা করব। ইন্টেনশনালিটি আলোচনা করতে গিয়ে শুরুতেই যেটা আসবে সেটা হচ্ছে কনসিয়াসনেস। আমাদের পুরো খেলাটাই কনসিয়াসনেস নিয়ে। আমরা আগেও বলেছিলাম যে ফেনোমেনোলজি স্টাডি অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ কনসিয়াসনেস। কনসিয়াসনেস কি? কনসিয়াসনেস হচ্ছে একটা অ্যাক্ট অর অ্যাক্টিভিটি যা সর্বদাই ইন্টেনশনাল হবে। যখনই বলছি কনসিয়াসনেস একটা অ্যাক্টিভিটি বা কনসিয়াসনেস মানেই তা ইন্টেনশনাল হবে, সুতরাং তার একটা ইন্টেনশনাল অবজেক্ট থাকবে। এবার ইন্টেনশনাল অবজেক্ট কি বা কাকে বলে সেটা আমরা আগের দিনই আলোচনা করেছি বা আগের ভিডিওতেই আলোচনা করেছি, তোমরা সেটা একটু খেয়াল করবে। এবার ইন্টেনশনাল অবজেক্ট, যে কোনো বিলিভ বা ডিজায়ার সব কিছুরই একটা ইন্টেনশনাল অবজেক্ট থাকে। এবার পিওর ফেনোমেনোলজি অর ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজি অনুসারে কনসিয়াসনেস ইজ অলওয়েজ ইন্টেনশনাল। এটা সবসময় কনসিয়াসনেস অ্যাবাউট অর কনসিয়াসনেস সামথিং হবে। পিওর ফেনোমেনোলজি বা ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজি অনুসারে কনসিয়াসনেস সবসময় কি হবে? ইন্টেনশনাল হবে, অর্থাৎ কনসিয়াসনেস অ্যাবাউট অর কনসিয়াসনেস অফ সামথিং হবে, কনসিয়াস অ্যাবাউট। এবার চেতনা নিজে নিজে ধাবিত হতে পারে না, সেটা তো আমরা অলরেডি জানি। চেতনা সবসময় তার ইন্টেনশনাল অবজেক্টের দিকে ধাবিত হবে, ঠিক আছে। এবার ইন্টেনশনাল অবজেক্টের দিকে এই যে চেতনার অগ্রসর হওয়া, ঠিক আছে। যদি সাপোজ যদি আমার কাছে এখন বোর্ড থাকতো, আমি তোমাদের বলেও ছিলাম ফেনোমেনোলজি পড়াতে গিয়ে বোর্ডের প্রয়োজন হয়। তো একটু তোমরা নিজেরা কল্পনা করে নাও যে ধরে নাও কনসিয়াসনেস থেকে একটা অ্যারো চিহ্ন, তীর চিহ্ন যাচ্ছে, ঠিক আছে। কিসের দিকে যাচ্ছে? তীর চিহ্নটা যাচ্ছে যে হচ্ছে আমার ইন্টেনশনাল অবজেক্টের দিকে। এই যে যাওয়া, এই যে অগ্রসর হওয়াটা, এটা কিন্তু একটা অ্যাক্ট অর অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি আমাকে কোথায় পৌঁছে দিচ্ছে? খুব কেয়ারফুলি মাথায় রাখবে যে এই অ্যাক্টিভিটি আমাকে পৌঁছে দিচ্ছে, তুমি মনে করছো যে অ্যাক্টের ফলে এই যে আমার কনসিয়াসনেস কোনো একটা সাবজেক্টের দিকে বা অবজেক্টের দিকে যাচ্ছে, তার ফলে আমি অবজেক্টটা বা সাবজেক্টটা কি সেটা আমি জানতে পারছি। এই যে জানাটা, সেটা কিন্তু আমার নলেজ। তাহলে আমার এই যে নলেজ হলো, জ্ঞান হলো, তার মূলে কে আছে? তার উৎস হিসেবে বা মূলে কে আছে? সেটা হচ্ছে আমার এই অ্যাক্ট অফ কনসিয়াসনেস। এই অ্যাক্ট অফ কনসিয়াসনেস মানে ডুইং সামথিং, এই ডুইং সামথিংটাই আমাকে নিয়ে যাচ্ছে আমার আর এক্সপিরিয়েন্সের দিকে, আর এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে সেটা আমাকে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস নলেজের দিকে। তাহলে ইট ইজ অ্যান অ্যাক্ট অফ নোয়িং, এটাও বলতে পারি। স্ট্রাকচার অফ কনসিয়াসনেসে এই যে কনসিয়াসনেস তার ইন্টেনশনাল অবজেক্টের দিকে ধাবিত হচ্ছে, এই যে অ্যাক্ট অফ কনসিয়াসনেস ঘটনাটা ঘটছে, সেটাকে আমি বলতে পারি অ্যান অ্যাক্ট অফ নোয়িং। এই অ্যাক্ট অফ নোয়িংকেই বলা হয় নোয়েসিস। আর একটা নতুন টার্ম, নোয়েসিস। এই নোয়েসিস অ্যান্ড নোয়েমা, নোয়েসিস নোয়েমা তোমরা ফেনোমেনোলজি আর নোমেনা, এই কথাটা ফেনোমেনোলজিক্যাল আলোচনা যেটা কান্টে পড়েছিলে সেখানেও পেয়েছো, এখানেও পাবে, কিন্তু দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। সেগুলো আমরা আবার পরে ধাপে ধাপে আলোচনা করব, এখন গুলিয়ে ফেলো না। শুধু এটাই যে কান্টে যে ধরনের নোয়েসিস নোমেনা সম্পর্কে তোমরা জেনেছো, সে ধরনের নোমেনা কিন্তু এখানে নয়। বা ফেনোমেনোলজি, ওখানে ফেনোমেনা বলে যেটা জেনেছো অ্যাপিয়ারেন্স, এখানেও অ্যাপিয়ারেন্স বলছি, কিন্তু কান্ট, হ্যাঁ আলোচনা এখানে বলে রাখি, কান্টের ওখানে ফেনোমেনা যে অ্যাপিয়ারেন্স, সেটা কিন্তু অনলি অ্যাপিয়ারেন্স, নট দ্য রিয়েল ওয়ার্ল্ড। এখানে হুসার্ল অ্যাপিয়ারেন্স বলতে অ্যাপিয়ারেন্স
সামথিং অ্যাবাউট রিয়েল ওয়ার্ল্ড, যার ফলে আমি যেই অ্যাপিয়ারেন্সের মধ্যে দিয়ে আমি রিয়েল ওয়ার্ল্ডে পৌঁছাতে পারবো বা রিয়েল এসেন্সে পৌঁছাতে পারবো। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। রিয়ালিটির সাথে কান্টের ওখানে ফেনোমেনার কোনো কার্যকলাপ নেই, এখানে কিন্তু রিয়ালিটির সাথে অনেকটাই যোগসূত্র রয়েছে। সুতরাং দুটোকে গুলিয়ে ফেলবে না কান্ট আর হুসার্লকে। তাহলে বললাম কি, যে অ্যাক্ট অফ কনসিয়াসনেস আমাকে পৌঁছে দিল কোথায়? অ্যাক্ট অফ নোয়িংয়ে। এই অ্যাক্ট অফ নোয়িং, এই যে জানা, সেটাই হচ্ছে কিন্তু নোয়েসিস। অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে, ইট ইজ অলওয়েজ রেফারেন্সিয়াল ইন নেচার। অ্যাক্ট অফ নোয়িংটা কিন্তু অলওয়েজ রেফারেন্সিয়াল হবে ইন নেচার, তার সত্তার মধ্যে, তার স্বরূপের মধ্যে। এই যে রেফারেন্সিয়াল হওয়া, কোনো কিছুকে রেফার করা, এটা কিন্তু তার সত্তার মধ্যেই নিহিত রয়েছে। কনসিয়াসনেস ইজ অ্যান অ্যাক্ট অফ অ্যাওয়ারনেস। আমি কোনো কিছু জানার চেষ্টা তখনই করব, আমি যখন বলছি অ্যাক্ট অফ নোয়িং, তাহলে আমি তার প্রতি অ্যাক্ট অফ নোয়িং কখন ঘটবে? যখন আই এম অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট হোয়াট হ্যাপেন। তো এই অ্যাবাউট, এখানে আমি আর একটা শব্দ উইটগেনস্টাইন থেকে টেনে আনতে পারি, সেটা হচ্ছে স্টেট অফ অ্যাফেয়ার্স। কি ঘটছে? তো এই ঘটনা, এই স্টেট অফ অ্যাফেয়ার্স সম্পর্কে যদি আমি সচেতন না হই, তাহলে কি করে আমি তাকে জানার জন্য তার প্রতি অগ্রসর হব? আমি যদি সচেতন না হই যে 10 পা হাঁটলে আমি জল পাবো, তাহলে ওই 10 পা আমি কেন হাঁটবো? হ্যাঁ, আই এম অ্যাওয়ার যে আমি 10 পা হেঁটে গেলে পরে ওখানটা একটা জলের বালতি রাখা আছে বা একটা ফিল্টার রাখা আছে, আমি ওখান থেকে জল পান করতে পারবো, কারণ আমি ভীষণ তৃষ্ণার্ত এই মুহূর্তে, অনেক দূর থেকে এসেছি, আমার জল খেতে হবে। যে এই 10 কদম এগিয়ে গেলে পরে আমি জলটা পাবো। তাহলে এই যে অ্যাওয়ারনেস থেকেই তো আমার ওই বিষয়টাকে জানার জন্য আমি অগ্রসর হলাম, যে এই যে জলের জ্ঞানটা হলো। তাহলে আমি যদি অ্যাওয়ার না থাকতাম যে ওখানে একটা আছে, ওখানে তো থাকে সবসময়, আমি জানি এই 10 পা হাঁটলে ওখানে একটা খাওয়ার জলের কিছুটা আছে, ওখানে পাবো, আমি জানি না, আমি একেবারেই অপরিচিত একজন, তাহলে তো আমার ওর প্রতি যে অগ্রসর হওয়া, সেই একটা ঘটবেই না। সুতরাং আমাকে অ্যাওয়ার হতে হবে। তাহলে বলতে পারছি অ্যাট দ্য সেম টাইম, যেটা বললাম যে এটা যেরকম রেফারেন্সিয়াল, একইভাবে এই কনসিয়াসনেসটা কিন্তু অ্যাক্ট অফ অ্যাওয়ারনেসও। এই অ্যাক্ট অফ অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কি হচ্ছে, ইন হুইচ দ্য সাবজেক্ট ইজ অলওয়েজ প্রেজেন্টেড উইথ অ্যান অবজেক্ট হুইচ ইজ কল্ড নোয়েমা। ধাপে ধাপে আবার বলছি যে অ্যাক্ট অফ কনসিয়াসনেস হলো অলওয়েজ রেফারেন্সিয়াল। এবারে অ্যাক্ট অফ কনসিয়াসনেসটা বা অ্যাক্ট অফ নোয়িংটা যেটা, সেইটুকুকে আমি বললাম নোয়েসিস। আর এই অ্যাক্ট অফ কনসিয়াসনেসটা যেটাকে রেফার করলো, এই যে রেফারেন্সিয়াল, মানে যার প্রতি আমি অ্যাওয়ার হচ্ছি, সেই অ্যাওয়ারনেসটা কি হচ্ছে, একটা সাবজেক্ট আমার। অ্যাওয়ারনেস হচ্ছে কার সম্পর্কে, এই কার সম্পর্কে বিষয়টাই আমার সাবজেক্ট। কার কথা বলছি? জলের কথা বলছি, জলটা আমার সাবজেক্ট। এবার এই সাবজেক্টটা অলওয়েজ প্রেজেন্ট থাকবে অ্যাজ অ্যান অবজেক্ট। জল তো একটা বস্তু, তো আমার সাবজেক্ট সম্পর্কে যখন জ্ঞান হলো, তখন ওই সাবজেক্টটা তো প্রেজেন্ট থাকবে কোথাও, সেটা তো একটা বিষয়বস্তু। জল বিষয়বস্তু হিসাবে থাকা আর সাবজেক্ট হিসাবে আমার মাথায় থাকা, দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। ফেনোমেনোলজি এখানে গিয়েই জটিল হয়ে যাচ্ছে। তো আমি আগেও বলেছিলাম যে বিষয়গুলো কিছুই না, বারবার একই বিষয়ে আলোচনা করছি, একই কথা বলছি, কিন্তু মনে হচ্ছে যেন গুলিয়ে যাচ্ছে, কিন্তু গোলাবে না। বিষয়টাকে বিষয়ের মতো করে ভীষণ ক্লিয়ার কাট রাখতে হবে। কি একটা হচ্ছে আমি ভাবছি, আমার চিন্তা ভাবনা হচ্ছে, আইডিয়া হিসাবে আমার মধ্যে আছে, এই যে অ্যাক্ট অফ নোয়িং, এই অ্যাক্ট অফ নোয়িং যেটা, সেটা হচ্ছে নোয়েসিস। আর অ্যাক্ট অফ নোয়িংটা যাকে রেফার করছে, সেই সাবজেক্টটা অ্যাজ অ্যান অবজেক্ট প্রেজেন্ট থাকা, বা সেই যে অবজেক্টটা প্রেজেন্ট আছে, সেটাকে আমি বলছি নোয়েমা।
তাহলে বলতে পারি উদাহরণস্বরূপ, যখন আমি একটা টেবিলের কথা বলছি, হ্যাঁ টেবিল কথা বললাম, তো টেবিল সম্পর্কে আমি চিন্তা করতে পারি টেবিল ওপরে একটা স্কয়ার থাকবে বা যে কোনো গোল টেবিলও হতে পারে। তো একটা টেবিল, তার 4টে পা থাকবে। টেবিলের একটা কল্পনা করলাম, এখন আধুনিক টেবিলে 3টে পাও থাকে। তো যেভাবেই হোক তুমি একটা টেবিলের আইডিয়া করো, কল্পনা করো মাথায়। এই যে অ্যাক্ট অফ নোয়িং, তুমি কোনো কিছু কোথায় করছো, অ্যাক্ট অফ নোয়িংটা তোমার কোথায় ঘটছে, কোথায় অ্যাক্ট অফ কনসিয়াসনেসেই তো ঘটছে। তুমি ওটাকে জানার চেষ্টা করবে। এই যে বিষয়বস্তু সম্পর্কে তোমার একটা আইডিয়া হলো, তারপর তোমার সেই আইডিয়া থেকে জানার একটা প্রচেষ্টা জাস্ট শুরু হলো। যখন সেটা অ্যাক্ট অফ নোয়িংয়ের মধ্যে আছে তখন সেটা হয়ে গেল নোয়েসিস। যখন কি হলো, যেখানে টেবিল সম্পর্কে তোমার এই যে চিন্তামূলক যে ক্রিয়া, মানে চিন্তামূলক যে ক্রিয়া, সেটা হচ্ছে বললাম যে নোয়েসিস। এবার টেবিলটাকে, একটা কোনো টেবিলকে রেফারেন্ট হিসাবে তোমার সামনে আমি তুলে ধরলাম। এই যে একটা টেবিল, গোল টেবিল, 3 পাওয়ালা টেবিল হতে পারে, 4 কোনা টেবিল হতে পারে, কাচের টেবিল হতে পারে, কাঠের টেবিল হতে পারে, যে কোনো একটা টেবিল তোমার সামনে তুলে আনলাম। যে এই যে তুমি টেবিল সম্পর্কে চিন্তা ভাবনা করছিলে, এটাই হচ্ছে সেই টেবিল। তাহলে তোমার অ্যাক্ট অফ নোয়িংটা কি হলো, সাবজেক্ট পেলো। সাবজেক্ট আগেই পেয়েছে। তোমার সাবজেক্ট কি, তোমাকে আমি চিন্তা করার জন্য একটা সাবজেক্ট দিলাম, সেটা হচ্ছে টেবিল, এবং সেই সাবজেক্টটা প্রেজেন্টেড হলো উইথ অ্যান অবজেক্ট, দ্যাট ইজ কল্ড নোয়েমা। তাহলে হোয়াট ইজ নোয়েসিস অ্যান্ড হোয়াট ইজ নোয়েমা, আশা করছি ক্লিয়ার হয়েছে। তা ইন্টেনশনালিটির অনেকটাই আলোচনা করলাম। ইন্টেনশনালিটিকে আর একটা ভাষায় বা আর একটা কথায় যদি বলি, এটা হচ্ছে ইন্টারকানেক্টেডনেস অফ অল থিংস। এই যে অনেকগুলো জিনিস, অনেক বিষয়বস্তু, তাদের মধ্যে যে ইন্টারকানেক্টেডনেস, তারা একে অপরের সাথে কিভাবে জড়িয়ে আছে, সেই নিয়েই একটা আলোচনা হচ্ছে ইন্টেনশনালিটি। সুতরাং যখনই কোনো কিছুর ইন্টারকানেক্টেডনেস নিয়ে আলোচনা করব, তখন অবশ্যই সেটা একটু হলেও জটিল হয়ে যাবে। হুসাল আলোচনা করার ক্ষেত্রে বা হুসালের বইতে যে উদাহরণটা আমরা অনেক সময় পেয়েছি, সেটা হচ্ছে একটা ব্যাডমিন্টনের উদাহরণ দেওয়া আছে। সেখানে কি হচ্ছে, ব্যাডমিন্টনের ক্ষেত্রে একটা বল বা যে ককটা, সেটা তোমার দিকে অগ্রসর হচ্ছে, তুমি দেখলে, কনসিয়াস হলে, কনসিয়াস অ্যাবাউট সামথিং, ঠিক আছে, যেটা তোমার দিকে আসছে। তোমার হাতে ব্যাডমিন্টন খেলার ব্যাটটা রয়েছে। যখন ওই অ্যাবাউট সামথিং কনসিয়াস হওয়ার পর, তুমি যখন সেই বলটাকে বা ককটাকে তুমি যখন আবার রিটার্ন টাচ করলে, যে আবার অপরের জন্য যখন সেটাকে আবার ছুড়ে দিলে, এই যে অ্যাক্টটা করলে, যখন সেটা আসছে, অবজেক্ট অফ নোয়িং হচ্ছে, তখন কি হলো, নোয়েসিস। যেই মুহূর্তে তুমি অ্যাক্টটা ঘটালে, বলটা তোমার ব্যাটে এসে লাগলো, তুমি ওই মুহূর্তটা যখন বিষয়বস্তুটা ঘটলো, সেটা হচ্ছে কি হলো, যে অবজেক্ট, সাবজেক্ট ছিল এতক্ষণ ধরে তোমার, যে কোনো কিছু তোমার দিকে আসছে, এসে তোমার ব্যাটে লাগলো, যেটা লাগলো সেটা অ্যাজ অ্যান অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রেজেন্টেড উইথ অ্যান অবজেক্ট ডাইরেক্টেড টুয়ার্ডস অ্যানাদার, তোমার দিকে আসলো, তুমি জাস্ট ছুড়ে দিলে, তোমার দিক থেকে সেটা কি হয়ে গেল, অবজেক্ট হলো যেটা, সেটা কিন্তু নোয়ে মা হয়ে গেল। আগে যেটা ছিল, যতক্ষণ পর্যন্ত তোমার ব্যাটে এসে পৌঁছায়নি ততক্ষণ অবধি সেটা অ্যাক্ট অফ নোয়িং ছিল, দিকে আসছে, তুমি বিষয়টা নিয়ে চিন্তা করছো যে কোনো কিছু আসছে, সেটাকে কি কার্যক্রম করতে হবে, তার মানে ব্যাট কীভাবে চালাতে হবে না হবে সেটা তুমি জানো। সেই পর্যায়টা অবধি সেটা নোয়েসিস ছিল। যখনই এসে লাগলো, ঘটনাটা ঘটে গেল, সেই মুহূর্তে সেটা কি হয়ে গেল, নোয়েমা হয়ে গেল। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ইন্টাররিলেটেড হয়ে কাজ করছে, সেই ইন্টারকানেকশনটা নিয়ে আলোচনা করাই হচ্ছে ইন্টেনশনালিটি। সুতরাং ইন্টেনশনালিটি আলোচনা করা বা ইন্টেনশনালিটি আলোচনা করতে করতে ট্রান্সেন্ডেন্টাল ইগোর দিকে যে ফেনোমেনোলজির যে অগ্রসর, সেটা কিন্তু মোটেই খুব একটা সহজ সরল বিষয় না।
তবু আলোচনার মাধ্যমেই বিষয়গুলোকে আমাদের সরল করতে হবে। আরও একটু আলোচনা করব পরবর্তী ভিডিওতে ইন্টেনশনালিটি। তারপর যেটা আমরা আছে সেটা হচ্ছে রিডাকশন নিয়ে আলোচনা করতে হবে। ফেনোমেনোলজিক্যাল মেথড একটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আলোচনা করতে হবে। তো এইভাবে আস্তে আস্তে হয়ে যাবে আমাদের হুসেলের আলোচনা, তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমরা এই অবধি রাখছি। পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে করব। ঠিক আছে।